ইতিহাস, ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন হলো প্রাচীন বিক্রমপুর, যা আজকের মুন্সিগঞ্জ নামেই পরিচিত। ঢাকা থেকে মাত্র 1.5 থেকে 2 ঘন্টার দূরত্ব হওয়ায় যান্ত্রিক জীবনের সমস্ত ক্লান্তি দূর করে একদিনের ট্যুরের জন্য এটি হতে পারে একটি আদর্শ জায়গা। আমি আজ আপনাদের 3টি ঐতিহাসিক স্থানসহ মুন্সিগঞ্জের মোট 4টি ভ্রমণ স্পট ঘুরিয়ে দেখাবো। চলুন শুরু করা যাক। আপনি যদি ইতিহাসপ্রেমী হন এবং ঢাকার আশেপাশে একদিনের জন্য কোথাও ঘুরে আসতে চান, তবে ইদ্রাকপুর কেল্লা হতে পারে আপনার জন্য বেস্ট অপশন। মোগল ঐতিহ্যের ছোঁয়া নিতে আমরা সকাল সকাল বাসা থেকে বেরিয়ে পড়লাম। গন্তব্য ইদ্রাকপুর কেল্লা। এই সুযোগে ইদ্রাকপুর কেল্লা যাওয়ার ব্যবস্থাটা বলে দিই। ঢাকার গুলিস্তান থেকে মুন্সিগঞ্জগামী বাস যেমন ডিএম পরিবহনে উঠে মুন্সিগঞ্জ সদরে নামা যায়, সেখান থেকে রিক্সা বা অটোরিকশায় সরাসরি খুব সহজেই ইদ্রাকপুর কেল্লায় যাওয়া যায়। আরেকটি অপশন হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ধরে নিমতলি নেমে সেখান থেকে ইদ্রাকপুর কেল্লায় যাওয়া যায়। তবে এখানে বোনাস হিসেবে প্রতিমধ্যেই সোনা রংজোড়া মঠ দেখা যায়, যেটা সিরাজদি খানে অবস্থিত। আমরা এখন আছি চাষারা মোড়। ঈদের পরে হওয়াতেও নারায়ণগঞ্জের মতো একটি ঘনবসতিপূর্ণ এলাকা কীরকম ফাঁকা ছিমছাম। এরকম ফাঁকা রাস্তায় চলাচল করতে অন্যরকম ভালো লাগে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসলাম মুক্তারপুর ব্রিজের টোল প্লাজায়। এখানে মোটরসাইকেলের জন্য 15 টাকার টোল দিতে হয়। আমরা টোলের টাকা পরিশোধ করে সামনের দিকে এগিয়ে চললাম। ধলেশ্বরী নদীর উপর নির্মিত এই মুক্তারপুর সেতু, যার দাপ্তরিক নাম ষষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী সেতু। সালের 18 ফেব্রুয়ারি উদ্বোধন হওয়া এই সেতুটির জন্যই মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জের মধ্যে যোগাযোগ ব্যবস্থা দারুণ উন্নতি হয়েছে। 1521 মিটার দৈর্ঘ্যের এই সেতুটিতে স্প্যান বসানো হয়েছে মোট 37টি। এই সেতুর নির্মাণ ব্যয় 208.35 কোটি টাকা। রাস্তা ভুল করে বেশ খানিকক্ষণ উদ্দেশ্যবিহীনভাবে ঘোরাফেরা করে তারপরে আমরা একে তাকে জিজ্ঞেস করে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য খুঁজে পাই। ষোলোশো 60 খ্রিস্টাব্দে মোগল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে বাংলার সুবাদার এবং সেনাপতি মীর জুমলা এই দুর্গটি নির্মাণ করেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন আছি ইদ্রাকপুর কেল্লার ঠিক সামনেই। এই কেল্লার সীমানা দেখা যাচ্ছে, এদিকে অনেকখানি চলে গিয়েছে এবং এদিকেও অনেকখানি চলে গিয়েছে। আমরা এখন ইদ্রাকপুর কেল্লায় ঢুকবো। আসুন আমাদের সাথে, দেখি আপনাদের ভিতরে কি দেখাতে পারি। জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়লাম। তৎকালীন সময়ে মগ ও পর্তুগিজ জলদস্যুদের হাত থেকে ঢাকা, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ সহ পার্শ্ববর্তী এলাকাকে রক্ষা করার জন্যই মূলত এই দুর্গটি নির্মাণ করা হয়। এটি মুঘলদের একটি কৌশলগত প্রতিরক্ষামূলক জল দুর্গ। তখন ঢাকা ছিল মোগল সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও রাজনৈতিক কেন্দ্র। ইছামতি নদী তখন অনেক বড় ছিল এবং জলদস্যুরা এই নদীপথ ব্যবহার করেই ঢাকা দখলের চেষ্টা করত। কেল্লার গঠন
এমনভাবে করা হয়েছে যাতে নদী থেকে আসা যে কোনো জাহাজ সহজেই নজরদারিতে রাখা যায়। এটি ছিল মোগলদের ওয়াচ টাওয়ার বা সতর্ক প্রহরী। দুর্গটি মূলত আয়তাকার। এর চার কোণায় রয়েছে 4টি মজবুত বুরুজ। তবে সবচেয়ে বেশি নজর কাড়ে দুর্গের পূর্ব পাশের বিশাল গোলাকার বুরুজটি। এই বুরুজের ওপরেই কামান বসিয়ে শত্রুর গতিবিধির ওপর নজর রাখা হতো। দেয়ালের পুরুত্ব এবং প্রতিরক্ষা ব্যবস্থা দেখে আজও অবাক হতে হয় যে শত বছর আগে মোগল প্রকৌশলীরা কতটা নিখুঁত ছিলেন। দুর্গটির দৈর্ঘ্য 86.87 মিটার এবং প্রস্থ 59.60 মিটার। দুর্গের চার কোণায় 4টি গোলাকার বুরুজ বা টাওয়ার রয়েছে। তবে সবচেয়ে আকর্ষণীয় টাওয়ারটি হলো পূর্ব দিকে অবস্থিত বিশাল বুরুজ। এর ব্যাস প্রায় 32.5 মিটার এবং উচ্চতা প্রায় 9.14 মিটার। এটি মূলত কামান স্থাপনের জন্যই বানানো হয়েছিল এবং পর্যবেক্ষণ টাওয়ার হিসেবেই ব্যবহার করা হতো। দুর্গের দেয়ালগুলো বেশ পুরু এবং শত্রুদের লক্ষ্য করে গুলি বা তীর ছোড়ার জন্য দেয়ালে ছিদ্র থাকত, যাকে বলা হয় ম্যাসিকলিউশন। বড় বুরুজটির পাশেই একটি গোপন সুড়ঙ্গ পথ দেখতে পাওয়া যায়। আমি নিজে সেই গোপন সুড়ঙ্গ পথের সিঁড়ি ভেঙে নিচে নেমেছি এবং শত্রুর আক্রমণে পলায়নের রাস্তা খুঁজে পেয়েছি। ইদ্রাকপুর কেল্লার অভ্যন্তরেই রয়েছে একটি সমৃদ্ধ মিউজিয়াম। সত্যি বলতে ইদ্রাকপুর কেল্লার অভ্যন্তরে যে জাদুঘর, সেটা দেখে হতাশ হতে হয়। কারণ জাদুঘরে কিছু ছবি আর পোড়ামাটির রেপ্লিকা ছাড়া বলতে গেলে তেমন কিছুই নেই। তাই 400 বছরেরও বেশি পুরাতন দুর্গটি দেখে দর্শনার্থী যতটাই খুশি হচ্ছে, তার জাদুঘর দেখে ততটাই হতাশ হচ্ছে। ইদ্রাকপুর কেল্লা ভ্রমণের জন্য বিকেল সময়টাকে বেছে নিন। বিকেলের শেষ সূর্যটা যখন কেল্লার বিশাল বুরুজের ওপর এসে পড়ে, তখন পুরো জায়গাটা যেন অন্য এক যুগে ফিরে যায়। লাল ইটের দেয়ালে ছায়াগুলো লম্বা হয় আর চারপাশের নিস্তব্ধতায় আপনি হয়তো শুনতে পাবেন শত বছর আগের সেই মুঘল সৈন্যদের পদধ্বনি। বন্ধুরা, এখন আছি মুন্সিগঞ্জ শহরে। আমরা এইমাত্র ইদ্রাকপুর কেল্লা দেখা শেষ করলাম। এখন যাচ্ছি চর কিশোরগঞ্জের উদ্দেশ্যে। এটা মুন্সিগঞ্জ শহরের ব্যস্ততম এলাকা, আপনাদের দেখাই। দেখেন এই যে ভিড় ভাট্টা, মোটামুটি ঈদের পরের দিন উপলক্ষে আসলে এতটা ভিড় আমরা আশা করিনি। তারপরেও যথেষ্ট ভিড় দেখা যাচ্ছে আশেপাশে। আমরা এখন যাচ্ছি মোল্লার চর এবং চর কিশোরগঞ্জ। তো প্রথমে যাব চর কিশোরগঞ্জে, সেইখান থেকে মোল্লার চরে যদি সময় পাই যাব। চলেন আমাদের সাথে। ইদ্রাকপুর কেল্লার ভিডিওটি যদি কেউ চেক আউট করতে চান, তাহলে ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন, আমি সেখানে লিঙ্ক দিয়ে রাখবো। চর কিশোরগঞ্জে পৌঁছানোর অনেকটা আগে থেকেই বোঝা যাচ্ছিল যে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্পটে চলে আসছি। কারণ বেশ আগে থেকেই অনেকগুলো হোটেল, রেস্টুরেন্ট, বিভিন্ন ভ্রাম্যমাণ খাবারের দোকান এখানে জেগে বসেছে, যাতে পর্যটকরা বিভিন্ন ধরনের খাবারের সুবিধা পেতে পারে। চর কিশোরগঞ্জের সেন্টারেই একটি জামে মসজিদ রয়েছে, কাজেই যারা নামাজ পড়েন তাদের টেনশন করার কিছু নেই। আপনারা আপনাদের নামাজ এখান থেকেই নির্ধারিত সময়ে পড়ে নিতে পারবেন। শুক্রবার আসলেও জুমার নামাজ পড়া যাবে, কোনো সমস্যা নেই।
এখানে এসে আপনি ছাতার নিচে বসে নদীর ঠান্ডা বাতাস উপভোগ করতে পারবেন, ঘোড়ায় চড়ে পুরো চর ঘুরে আসতে পারবেন, আর ছবি তোলার জন্য চমৎকার স্পট তো রয়েছেই। ঢাকার এত কাছে এত সুন্দর এবং শান্ত পরিবেশ আসলেই মন ভালো করে দেয়। গুলিস্তান বা যাত্রাবাড়ি থেকে মদনপুর বা মেঘনা ঘাট হয়ে ট্রলারে খুব সহজেই একদিনেই এখান থেকে ঘুরে আসা যায়। তবে হ্যাঁ, দুপুরের কড়া রোদ এড়াতে বিকাল 3টা বা 4টার দিকে আসাটাই হবে বুদ্ধিমানের কাজ, এবং এতে অসাধারণ সূর্যাস্তও মিস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। বন্ধুরা, আসসালামু আলাইকুম। সামনে যে সুন্দর একটা নদীর পাড় দেখা যাচ্ছে, এটা হলো চর কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জের বর্তমানে খুবই ভাইরাল একটি স্পট। দেখেন কত লোক গোসল করতেছে। আমরা আসলে এখানে আসি আজকে বেড়াইতে 5 জন। আমার সাথে আমি রেজাল্ট করি, আমার সাথে আমার বন্ধুরা আছে। আমার বন্ধু প্রিন্স, এখন তুমি কিছু বলো, তোমার এখানে সে কেমন লাগতেছে? আসসালামু আলাইকুম। আমরা বাইক টোরে আসলাম, 2টা বাইকে 5 জন বন্ধু আসছি। এটা হচ্ছে মুন্সিগঞ্জ চর কিশোরগঞ্জ, যেটা বললো বন্ধু। এটা একটু দেখাই নিয়েছিলেন, এটা যে অলমোস্ট মৈনট ঘাটের মতো। অ্যাকচুয়ালি মৈনট ঘাটের যে ফ্লেভারটা সেরকম মনে যাচ্ছে যে মিনি কক্সবাজার। হ্যাঁ, যদি বলি যে মানুষ খুব আনন্দ উৎসাহ উদ্দীপনা নিয়ে গোসল করতেছি রোদের মধ্যে, কড়া দুপুর। এখন ঠিক 2টা 16 বাজে, এই ভর দুপুরে গোসল করতেছে। আসলে চিন্তা করলে গরিবের কক্সবাজারও বলা চলে। কক্সবাজার আমরা সেম এরকমই গোসল করি রোদের মধ্যে যেয়ে। তো আমার বাড়ি চাঁদপুর, যদিও আমি সবসময় এরকম লঞ্চে গেলে মুন্সিগঞ্জের এই সিনারিগুলো দেখি। তো এবার খুব কাছ থেকে দেখতেছি যে মানুষ কত আগ্রহ নিয়ে গোসল করতেছে। এই জায়গায় ট্রলার আছে, ট্রলারে করে মানুষ নদী পার হচ্ছে, একটা অন্যরকম পরিবেশ। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমাদের সমন্বয়ক বন্ধু মিস্টার আনোয়ার, তুমি কিছু বলো, কেমন লাগছে তোমার? আসসালামু আলাইকুম। আসলে 5 বন্ধু একসাথে ওইসব ভালো লাগছে, পরিবেশটা সুন্দর। আমরা 5 বন্ধু মোটরসাইকেলে 2টা মোটরসাইকেল আসছি, অনেক সুন্দর পরিবেশ। সবাই আসলে মন ভরবে। নিয়ম মাসে একবার ঘোরা দরকার আছে, ঘুরলে মন ফ্রেশ থাকে, ভালো থাকে। আলহামদুলিল্লাহ, বন্ধুদের সবাইকে ধন্যবাদ, ঘুরে মজা পেয়েছি। ওকে। আমাদের সাথে 2 জন রাজীব ভাই আছে, সিনিয়র রাজীব অ্যান্ড জুনিয়র রাজীব। আমাদের সিনিয়র রাজীব ভাই, সে তার অভিজ্ঞতা বলবে এখন, তার কেমন লাগছে। সে খুবই রিল্যাক্স মোডে আছে। ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম। অনেক দিন পর খুবই ভালো লাগতেছে। ঈদের ছুটিতে আমরা ভাই ব্রাদার অনেক দিন পর একত্রিত হলাম। এরকমের একটা পরিবেশে আসতে পেরে খুবই ভালো লাগতেছে। আসাটা অনেক কঠিন ছিল, তবে আসার পরে মনটা ভরে গেছে যে একটা নদীর পাশে, প্রকৃতির পাশে। আমরা সবাই প্রকৃতি প্রেমিক। তো এটার জন্য আমাদের রাজীব ভাইকে অনেক ধন্যবাদ। উনি এরকমের একটা প্লেস নির্ধারণ করেছে। তো ওভারঅল আজকের দিনটা সবার সাথে অনেক আনন্দ ঘন পরিবেশে আমরা পার করবো ইনশাল্লাহ। তো আমাদের রাজীব ভাই কিছু বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে সবারই প্রতি মাসে কয়েকবার না হলেও একবার করে এরকম একটা খোলামেলা পরিবেশে আসা দরকার, তাহলে মাইন্ডটা ফ্রেশ থাকে। আর আজকে আপনাদের সবার সাথে একত্রিত হতে পেরে আমি নিজের অনেক খুব ভালো লাগতেছে। আশা করে আর আসা হয়নি। রাজীব ভাই অনেক আগে থেকে বলছিল মুন্সিগঞ্জে আসার কথা, পরে আমি প্লেসটা অনেক আগে থেকে বলছিলাম। তো আলহামদুলিল্লাহ আজকে আসতে পেরে খুব ভালো লাগতেছে। আর এখানে সবারই আসা দরকার আমি মনে করি। আর আপনাদের কাছে অনুরোধ, আমাদের ভাই রেজা ভাইয়ের এই ব্লগটা দেখবেন আর ইনশাআল্লাহ শেয়ারও করবেন। সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, আমরা এখন বিদায় নিচ্ছি। আর দেখেন কত সুন্দর জায়গায় আছি, পিছনেই গোসল করার জায়গা, সবাই গোসল করতেছে। আমাদের 2 রাজীব ভাই এখন গোসল করবে। বন্ধুরা, আমরা এখন মুন্সিগঞ্জের রামপাল ইউনিয়নের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। চারপাশের এই শান্ত পরিবেশ, সবুজ গাছপালা আর মানুষের জীবনযাত্রা সব কিছু মিলিয়ে এক দারুণ স্নিগ্ধ আবহ।
এই রাস্তাটি ধরে কিছু দূর গেলেই দেখা মিলবে শত বছরের পুরনো সেই ঐতিহ্যের, যার অপেক্ষায় আমরা এতক্ষণ ধরে আসছিলাম। বাবা আদম মসজিদের কাছাকাছি পৌঁছাতে পৌঁছাতে আপনারাও আমাদের সাথে উপভোগ করতে থাকুন এই সুন্দর গ্রামীণ পথ। প্রথমেই চোখে পড়ে শহীদ সৈয়দ শাহ বাবা আদম রহমতুল্লাহি আলাইহি এর মাজার, এবং এই মাজারের পাশ দিয়েই চলে গেছে সরু একটি পথ, এবং সেখানেই বাবা আদম মসজিদের অবস্থান। ইতিহাসের পাতায় চোখ রাখতে দেখা যায় এই মসজিদটি 1483 সালে সুলতান জালালউদ্দিন ফতেহ শাহের শাসনামলে নির্মিত হয়েছিল। বিখ্যাত ধর্মপ্রচারক বাবা আদম শহীদের নামেই এই মসজিদটির নামকরণ করা হয়। সুলতানি আমলের স্থাপত্যরীতির দারুণ এক উদাহরণ এই স্থাপনাটি। বিশেষ করে এর ইটের তৈরি দেয়াল এবং পোড়ামাটির কাজ আজও পর্যটকদের মুগ্ধ করে। মসজিদের ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে এর পাথরের স্তম্ভ বা পিলার। ভেতরে মোট 2টি কালো পাথরের স্তম্ভ রয়েছে। এই স্তম্ভগুলো মসজিদের ভেতরের অংশকে উত্তর দক্ষিণে 2টি সারিতে এবং পূর্ব পশ্চিমে 3টি ভাগে বিভক্ত করেছে। স্তম্ভগুলোর ওপর থেকে খিলান উঠে ছাদের গম্বুজগুলোকে ধরে রেখেছে, যা ভিতরের অংশকে একটি মজবুত এবং সুষম কাঠামো দিয়েছে। এই মসজিদের ছাদ সমতল নয়, বরং 6টি সুদৃশ্য গম্বুজ দিয়ে ঢাকা। মসজিদের পশ্চিম দেয়ালে মোট 3টি মেহরাব রয়েছে, যা কিবলা নির্দেশ করে। এর মাঝখানের প্রধান মেহরাবটি বাকি 2টির চেয়ে বড়। মেহরাবগুলি অর্ধবৃত্তাকার এবং এগুলোতে সুলতানি আমলের ঐতিহ্যবাহী টেরাকোটার কাজ রয়েছে। মসজিদের ভেতরের দেয়ালগুলি বেশ পুরু এবং ইটের তৈরি। মসজিদের ভেতরের পরিবেশ বেশ গম্ভীর, শান্ত এবং সুলতানি আমলের প্রাচীন আবহ ধরে রেখেছে। মসজিদ প্রাঙ্গণে ঢুকলেই প্রথমে অজুখানা চোখে পড়ে, যেখানে একসাথে প্রায় 20 জন লোক অজু করতে পারে। মসজিদের ছাদে 3টি গম্বুজ রয়েছে, যা এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। মসজিদের সামনের দিকে 3টি প্রবেশপথ এবং দুপাশে আর 2টি প্রবেশপথ রয়েছে। মসজিদের দেয়ালে বিভিন্ন ধরনের পোড়ামাটির নকশা এবং কারুকাজ খোদাই করা রয়েছে, যা মসজিদটিকে অসাধারণ করে তুলেছে। মসজিদটির গঠনশৈলী বেশ চমৎকার। বর্গাকার এই মসজিদটিতে 3টি গম্বুজ রয়েছে, আর 4 কোণে রয়েছে 4টি মজবুত অষ্টভুজাকৃতির মিনার। এর স্থাপত্যের যে সূক্ষ্মতা, তা দেখলে স্পষ্টতই বোঝা যায় সে সময় নির্মাণ শিল্পীরা কতটা দক্ষ ছিল। বর্তমানে বাবা আদম মসজিদটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত। মুন্সিগঞ্জের রামপাল ইউনিয়নে অবস্থিত এই স্থানটি শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং এটি আমাদের ঐতিহ্যের একটি বড় অংশ। যারা ইতিহাস পছন্দ করেন বা নতুন কোনো জায়গায় ঘুরতে ভালোবাসেন, তাদের জন্য অবশ্যই একটি দর্শনীয় স্থান। আমরা এখন আছি বাবা আদম মসজিদের সামনে। তো এখান থেকে আমাদের টিম আসলে ভাগ হয়ে যাচ্ছে। আমাদের রাজীব ব্রো এবং আরেক রাজীব ব্রো, 2 ভাইয়ের একটু কাজ আছে, তারা চলে যাবে এখন, এবং আমরা যাব এখান থেকে সোনারং জোড়া মঠ। তো ব্রো, সারাদিন কেমন লাগলো? খুবই সংক্ষিপ্ত একটু বলেন, ছোটো করে। এক্সাইটিং, ট্যুরটা সেই রকমের হয়েছে। আশা করি এরকমের হওয়া দরকার। আর এরকমের ট্যুর না দিলে আমাদের এনার্জিটা আমরা হারায় ফেলবো। অতএব আমাদের এই ট্যুর কন্টিনিউ থাকতে হবে। তো সবাইকে ধন্যবাদ, বিশেষ করে রেজা ব্রো, প্রিন্স ব্রো, আনোয়ার ব্রো এরকমের উদ্যোগ নেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ডিয়ার ব্রোস। নাম আমাদের জুনিয়র রাজীব ব্রো। ভাই মানে আজকের ট্যুরটা খুব এক্সাইটেড ছিল। সবচেয়ে বড় কথা হলো মিস করছি, আপনারা যদি আমাদের সাথে ওখানে গোসলটা করতেন তাহলে আরও ভালো লাগতো। সব মিলে সব কিছুই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ নেক্সট টাইমে অবশ্যই আপনাদের সাথে অ্যাড হবো আর কি, ইনশাআল্লাহ আমরাও সামনে যাব। তো ব্রো চলে যান, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। জি, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আর আমরা এখন যাচ্ছি সোনারং জোড়া মঠ। আমাদের বাইক রাইডার মিস্টার আনোয়ার আজকে সারা রাস্তা সে রাইড করেছে,
এবং মিস্টার প্রিন্স চূড়ান্ত ফাঁকিবাজ। সে বলছিল সে শেষে লাস্টে বসবে, সে লাস্টে না বসে আমারে বসাইছে, সে খুব আরামে মাঝখানে বসে। ওকে, আমরা এখন যাচ্ছি সোনারং জোড়ামঠ। আল্লাহ হাফেজ। আমরা এখন আছি মুন্সিগঞ্জের রামপাল উপজেলার সিপাহীপাড়া নামক একটি স্থানে। আমরা এখান থেকেই আমাদের সোনারং জোড়া মঠের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। কিছুক্ষণ আগে আমরা বাবা আদম জামে মসজিদ ঘুরে দেখেছি। ইটের পর ইট আর যান্ত্রিক কোলাহল এই সব কিছু যখন মাঝে মধ্যে দম বন্ধ করে তোলে, তখন মন চায় এমন কোথাও হারিয়ে যেতে যেখানে বাতাস কথা বলে পাতার মর্মর শব্দে। এই ফাঁকে ঢাকা থেকে সোনারং জোড়ামঠ যাওয়ার পদ্ধতিগুলো বলে দিই। ঢাকার গুলিস্তান থেকে নয়ন পরিবহন, দিঘিরপাড় পরিবহন বা ঢাকা ট্রান্সপোর্ট সরাসরি মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যায়। সেখান থেকে রিক্সা বা ব্যাটারি চালিত অটোরিকশায় সহজেই সোনারং জোড়ামঠ যাওয়া যায়। আবার মুক্তারপুর ব্রিজ হয়ে সিপাহীপাড়া হয়েও সোনারং জোড়ামঠ যাওয়া যায়। দুপাশে সবুজের সমারোহ, মাথার ওপর খোলা আকাশ আর কানে ভেসে আসা পাখির কলকাকলি। এই স্নিগ্ধতা যেন শহরের সব ক্লান্তি এক পলকে ধুয়ে মুছে দেয়। গন্তব্যের চেয়েও এই পথটাই যেন বড্ড বেশি সুন্দর। আর এই সুন্দর পথটি ধরেই যখন আপনি শেষ মাথায় পৌঁছবেন, গাছের আড়াল থেকে হঠাৎ করেই আপনার চোখ ধাঁধিয়ে দেবে ইতিহাসের এক অনন্য সাক্ষী, শত বছরের প্রাচীন সোনারং জোড়ামঠ। নামে জোড়ামঠ বলা হলেও এগুলো মূলত দুটি হিন্দু মন্দির। রূপচন্দ্র নামের এক হিন্দু বণিক তার বাবা এবং মায়ের স্মৃতি রক্ষার্থেই এই মন্দির দুটি নির্মাণ করেছিলেন। বড় মন্দিরটি, যেটি কালী মন্দির, এটি রূপচন্দ্র তার বাবার স্মৃতির উদ্দেশ্যে 1843 খ্রিস্টাব্দে, এবং ছোট মন্দির যেটি শিব মন্দির, সেটি তার মায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 1886 সালে নির্মাণ করা হয়। মঠ দুটি অষ্টভুজাকৃতির এবং চুনসুরকি দিয়ে তৈরি। বড় মন্দিরটির উচ্চতা প্রায় 15 মিটার। এর গঠনশৈলীতে সেন আমলের স্থাপত্যের ছাপ পাওয়া যায়। মন্দির দুটির মূল উপাসনালয়ের সাথে টানা বারান্দা রয়েছে এবং ছাদ নিচু গোলাকার গম্বুজাকৃতির। এই সোনারং জোড়ামঠের একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। সোনারং গ্রামটি প্রখ্যাত সাহিত্যিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সত্যেন সেনের জন্মস্থান। তাই এই মঠের পাশাপাশি এই অঞ্চলটি তার স্মৃতি বিজড়িত বিভিন্ন কারণেও পরিচিত। প্রত্নতাত্ত্বিক গুরুত্বের বিচারে এটি বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান হলেও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে এটি বর্তমানে কিছুটা শ্রীহীন অবস্থায় রয়েছে। মন্দিরের দেয়ালে থাকা ছোট ছোট ছিদ্র এবং ফোকরে প্রচুর টিয়া পাখি বাসা বেঁধেছে। সন্ধ্যার দিকে পাখির কিচিমিচি শব্দে পুরো এলাকাটি মুখরিত হয়ে ওঠে, যার দর্শনার্থীদের জন্য এক মনোরম পরিবেশ তৈরি করে। মন্দিরের সামনেই রয়েছে বিশাল শান বাঁধানো একটি পুকুর, যা বড় মন্দিরটি নির্মাণের সমসাময়িক সময়কেই নির্দেশ করে। দীর্ঘদিনের অবহেলা এবং সংস্কারের অভাবে ঐতিহাসিক এই স্থাপনাটি এখন অনেকটাই জরাজীর্ণ হয়ে পড়েছে। একসময় মন্দিরে অনেক মূল্যবান কারুকার্য, কষ্টিপাথরের মূর্তি এবং ধাতব নকশা থাকলেও কালের পরিক্রমায় এবং বিভিন্ন সময়ে চুরির ফলে তার অনেক কিছু এখন আর নেই। চুনসুরকির তৈরি এই মঠগুলোর গঠনশৈলী আমাদেরকে মনে করিয়ে দেয় সেন আমলের সেই গৌরবময় স্থাপত্যের কথা। যদিও সময়ের চাকা ঘুরেছে অনেকবার, সংস্কারের অভাবে অনেক কারুকার্য আজ বিলীন হয়ে গেছে, তবুও এর জরাজীর্ণ সৌন্দর্যে এক ধরনের বিষণ্ণ মুগ্ধতা রয়েছে, যা পর্যটকদেরকে টানে। আপনারা যারা একটু নিরিবিলি, শান্ত এবং ঐতিহাসিক জায়গায় ঘুরতে পছন্দ করেন, তাদের জন্য হতে পারে এটি একটি পারফেক্ট ডে ট্রিপ।